আচ্ছা দেখ, স্ক্রিনটা শেয়ার করলাম, দেখতে পাচ্ছিস কিনা বলবি। দেখা যাচ্ছে তো স্ক্রিনটা? তোর মিউট করা আছে নাকি রে? স্ক্রিন দেখা যাচ্ছে কিনা বলবি। হ্যাঁ, স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা বলবি, তাহলে হবে। পুষ্পা স্ক্রিন দেখা যাচ্ছে? আমার কথা শুনতে পাচ্ছিস তো? ঘুম তো উঠিস নি নাকি কেউ? আজকে আমি বাড়িতে নই, অন্য কোথাও আছি, তো ঘুম ভাঙে না। আচ্ছা ঠিক আছে, দেখ শোন একটু, রূঢ় কণ্ঠে যদি আওয়াজ শুনে যদি একটু ঘুমটা ভাঙে। দেখ, আজকে কর্মকারক পড়ব, ঠিক আছে? আমরা কর্তৃকারক শেষ করে ফেলেছি। তো কর্মকারকের দেখ, কর্মসংজ্ঞা বিধায়ক যে সূত্র প্রথমেই রয়েছে, বলছে কর্তুরীপ্সিততমং কর্ম। তো কর্তুরীপ্সিততমং কর্ম এটা কি না, বলা হচ্ছে, দেখ কর্তু মানে হচ্ছে ষষ্ঠীর এক বচন এখানে, ঠিক আছে? তো কর্তুহু মানে কর্তার। এবার দেখ, যদি কর্তুহু করি তাহলে কি হবে? বিসর্গ চলে যাবে, ঠিক আছে? রটা বিসর্গ হয়ে যাবে, তাহলে ইপ্সিতা চলে আসছে। তাহলে ইপ্সিত হলে তোমার তম, তাহলে কর্তার ইপ্সিত। এবার ইপ্সিত কথার অর্থ হচ্ছে ইচ্ছা, কর্তার ইচ্ছা। আর তমং মানে হচ্ছে যেটা হচ্ছে সবথেকে বেশি ইচ্ছা। তো কর্তা সব থেকে ইচ্ছা কি মানে, তুই ধর বাজারে গেলি কোনো কিছু জিনিস কেনার জন্য। এবার তোর কাছে ধর পকেটে 30-40 টাকা রয়েছে এক্সট্রা, যেটা মনে হলো যে তুই কোনো কিছু খাবি সেটা। এবার ন্যাচারালভাবে যেগুলো আমরা খেয়ে থাকি, কেউ ফুচকা খায়, কেউ মোমো খায়। এবার তোর কাছে সেই দিনের কাছে মানে সেই দিনটা তোর কাছে কোনটা ঈপ্সিত? ঈপ্সিত মানে দেখ, শুধু ঈপ্সিত নয়, বলছি ঈপ্সিততম, মানে ইচ্ছাটা দুটোই আছে। ইচ্ছা দুটো আছে মানে, মানে মোমো খাওয়ার ইচ্ছাও রয়েছে, ফুচকা খাওয়ার ইচ্ছাও রয়েছে, কিন্তু সব থেকে যেটা বেশি ইচ্ছা সেটাতে বলছে কর্মকারক হবে। তাহলে এইখানে দেখি আমরা যে কি বলা হচ্ছে। বলছে ক্রিয়া সম্পাদনের ক্ষেত্রে যা কর্তার দ্বারা সর্বাধিক ঈপ্সিত মানে সব থেকে বেশি ইচ্ছা, সেটাই হচ্ছে কর্ম। আলোচ্য সূত্রে কারকে অধিকার আসছে। আচ্ছা দেখ, একটা বিষয় আমাদের কিন্তু জানতাম যে সূত্রগুলো এরকমও জিজ্ঞেস করে দেওয়া হয় যে, ধর এই সূত্রটাকে তুলেই দিয়ে বললো যে এটা কি ধরনের সূত্র বল, তখন এটাকে বলতে হবে যে অধিকার সূত্র। কারণ এখানে অধিকার বোঝাচ্ছে যে কার অধিকার, মানে ঈপ্সিততমের অধিকার রয়েছে, সেই জন্য কর্মসংজ্ঞা প্রাপ্ত হচ্ছে।
তো বলছে ফলে কারকে কর্তার ঈপ্সিততম কর্ম এইরকম অর্থ হচ্ছে। দেখ কী বলছে এখানে, উদাহরণ বলছে দেখ, এই যথা রামঃ বনং গচ্ছতি, তো রাম বনে যাচ্ছে। ওই সূত্রের প্রতিটি পদের সার্থকতা থাকা চাই, অকারণে কোনো পদ সূত্রের মধ্যে প্রবেশ করলে তা গৌরব দোষে দুষ্ট হয়। বেশ, যা হলো। এবার দেখ এইখানে আমরা কি বুঝতে পারলাম যে রাম বনে যাচ্ছে, ঠিক আছে, এটা বুঝে নিলাম যে রাম বনে যাচ্ছে মানে হচ্ছে রাম কোথায় যাচ্ছে না বনে যাচ্ছে। এবার দেখ গমনার্থক ক্রিয়া রয়েছে, আমরা জানি যে গমনার্থক ক্রিয়া থাকলে সেটা স্থান থাকলেও সেটাকে দ্বিতীয়াতে কনভার্ট করতে হয়। যেখানে আমরা কি দেখব, যেখানে আমরা দেখবি যে কোনো স্থান বোঝাবে, ঠিক আছে, সেখানে যদি গম ধাতু থাকে তাহলে সেটা দেখ বন, আমরা যদি বলি রাম বনে যাচ্ছে তাহলে আমরা তো বলতে পারতাম যে রাম বনে গাচ্ছাতি, মানে বনে গাচ্ছাতি বলতে পারতাম যে রাম বনে যাচ্ছে। কিন্তু এই যে বনে যখন বলে দিলাম তখন সেটা গৌরব দোষ ঘটে গেল, মানে সেখানে কিন্তু দোষ ঘটবে। কারণ কি বলছে, একটা নিয়ম আছে যে দেখো যখন গম ধাতু থাকবে, গম মানে যাওয়া ক্রিয়া থাকবে, যাওয়া ক্রিয়ার সঙ্গে কিন্তু কোনো দিন সপ্তমী হয় না, দ্বিতীয়া করতে হয়। তো এখানে কিন্তু সেই জন্য দ্বিতীয়া করেছি, ঠিক আছে। তাহলে রামঃ বনম গচ্ছতি হয়ে গেল। এবার দেখ নিচে কি বলছে, সূত্রে কর্তুহু পদ যে দেওয়া হয়েছে এই কারণে যে কেবলমাত্র কর্তার ঈপ্সিততম কর্মই হবে, কর্ম প্রবৃত্তির ঈপ্সিততম নয়। এবার আর একটা উদাহরণ দিয়েছে, বলছে প্রভু মাসেষু अस्यं বদনাতি। তাহলে এখানে বলছে একটা ছবি দেখতে পাচ্ছি যেখানে হচ্ছে কি, এটা হচ্ছে কর্তা, এটা হচ্ছে তার ঘোড়া, তিনি কি হচ্ছে দড়ি দিয়ে বেঁধে রেখেছেন তাকে। তাহলে বলছে আলোচ্য বাক্যে বদনাতি ক্রিয়ার কর্তা হচ্ছে কে, প্রভু, মানে বেঁধে রেখেছেন কে না, যে কর্তা তার যে মালিক সে কিন্তু সেই ঘোড়াটাকে বেঁধে রেখেছে। বলছে বন্ধন ক্রিয়া সম্পাদনে ঈপ্সিততম হলো অশ্ব। আচ্ছা দেখ, এই যে আমাদেরকে বেঁধে রাখা হয়েছে, মানে ঘোড়াটাকে বেঁধে রাখা হয়েছে, তাহলে এখানে কর্তা বা মালিকের সব থেকে বেশি ইচ্ছা কি, যে ঘোড়াটাকে বেঁধে রাখা, মানে এর মাঝে কিন্তু দড়ির সম্পর্কও রয়েছে, কিন্তু দড়িটাকে তার কাছে মেন নয়, খুঁটিটাও মেন নয়, সেটা কিন্তু ঘোড়া তার কাছে মেন। সেই জন্য বলছে ঈপ্সিততম হচ্ছে তার কাছে ঘোড়া, তাই অশ্ব হলো এখানে কর্ম, ঠিক আছে। তাই এখানে অশ্ব যদি আমরা বলি, যে যদি এরকম বলা হয় যে প্রভু কি করেছে, যে মাসেষু अस्यं বদনাতি, তাহলে দেখ মাসেষু বলতে এখানে দেখ, এখানে একটা ছবি দেওয়া আছে, সেখানে দেওয়া আছে সেই মানে মাস কলাইকে বলছে এখানে, হ্যাঁ, মানে ঘোড়ার খাবার আর কি, ঠিক আছে। তাহলে যে মালিকটা কি করেছে, ঘোড়ার খাবার দিয়ে তাকে বেঁধে রাখার চেষ্টা করছে। কিন্তু এখানে কি রয়েছে, এখানে প্রভু রয়েছে, মানে মালিক রয়েছে, মাসকলাইটা রয়েছে, ঘোড়া রয়েছে, দড়ি রয়েছে, এতগুলোর মধ্যে কর্ম বলছে কিন্তু অশ্ব হবে। কারণ না এত কিছুর মধ্যে কর্তার যেটা সব থেকে বেশি ইচ্ছা সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে অশ্বটা, ঘোড়াটা। তাহলে আমরা পেলাম যে প্রভুহু মাসেষু अस्यं বদনাতি, এই যে পদটা দেখলাম এখানে আমরা কী পাচ্ছি, যে তাহলে অশ্বাং এই পদটা হচ্ছে কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়েছে, এটা কর্মকারক হবে। বেশ, এবার দেখ, এবার বলছে এই কর্ম যে অশ্ব তার আবার ঈপ্সিততম হলো মাসকলাই। এখন সূত্রে যদি কর্তুহু অর্থাৎ কর্তার এই কথা উল্লেখ না থাকে তবে কর্মের ঈপ্সিততমেও কর্মত্ব হয়ে যাবে। বেশ, এবার এই জায়গাটা ভালো করে বোঝ। দেখ কর্তা রয়েছে, কর্তা কে রয়েছে, কর্তা রয়েছে মালিক। আচ্ছা, এরপরে কে রয়েছে, এরপর রয়েছে ঘোড়া। তাহলে ঘোড়াটা কে না, ঘোড়াটা কর্ম। তাহলে আমি যে কথাটা বললাম যে একটা মালিক সে কী করেছে, সে ঘোড়াটাকে বেঁধে রেখেছে, তার সামনে মাসকলাই ছড়িয়ে দিয়েছে। তাহলে এখানে মাসকলাইটা দিয়ে তাকে মানে কি হয়েছে, তাকে বেঁধে দিয়েছে, কিন্তু মানে ধর ঘোড়াটাকে তো এমনি বাঁধা সম্ভব নয়, তাকে কি হচ্ছে
ঘোড়াটাকে মাসকলায় দিয়েছে, তাকে ভুলিয়ে ভালিয়ে ধর কী হচ্ছে, তাকে বেঁধে দিয়েছে। এবার যদি ভাব যে এখানে তাহলে তার কর্তা যে কর্তা রয়েছে, সেই কর্তার যে প্রধান যে কর্ম সেটা কি না, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ঘোড়া। কিন্তু বলছে যদি কর্তা না থাকে, মানে আমি যদি ধর বলি প্রভু তার নাই, মানে প্রভু এই পদটা নেই, মাসিসু অস্যাং বদনাথ, তাহলে এখানে শুধু কি, শুধু কর্ম পড়ে থাকলো, দেখ কর্তাই তো নাই। তাহলে বলছে কর্মের কিন্তু আবার ঈপ্সিততম কী হবে, তখন কিন্তু মানে কর্তা নেই যেহেতু, তখন মাসকলাই হয়ে যাবে, তখন সে মাসকলাই খেতে পছন্দ করবে। মানে সে তোর বাধা নেই, ধরে নে যে মাসেসু অশ্বাঙ্গ রয়েছে, সে বাধা নেই, কর্তার দ্বারা বাধা নেই, তাহলে শুধু কর্ম রয়েছে। শুধু কর্ম থাকলে সেটা কি হয়ে যাবে, তার কাছে কিন্তু সেই মাসকলাইটাই কিন্তু ঈপ্সিততম হয়ে যাবে, সব থেকে বেশি ইচ্ছা হবে। বেশ, তাহলে বলছে যে এই রকম যদি হয়ে যায় ঈপ্সিততম, যদি এখন কি হয় যে তাহলে কর্মের এখানে ঈপ্সিততম কর্মত্ব এখানে সংজ্ঞাপ্রাপ্ত হবে, ঠিক আছে। বলছে সেটা নিবারণের জন্য, মানে সেটা যেন না হয়, কর্মে যাতে ঈপ্সিততম না হয় সেটার জন্য কর্তুহু পদটা আনা হয়েছে। এই যে কর্তু উপর দেখছি না, যে কর্তু ঈপ্সিততম কর্ম, যদি আমরা কর্তু পদটা বাদ দিতাম, ধর কর্তু পদটা নাই, তাহলে কি হতো, ঈপ্সিততম কর্ম, তাহলে যেটা সব থেকে বেশি ইচ্ছা করছে সেটাই হচ্ছে কর্ম, তাহলে কর্মের কী হয়ে যেত, কর্মত্ব সংজ্ঞা প্রাপ্ত হতো, মানে কর্মে অনুযায়ী আমাদের কী হতো, ঈপ্সিত যে সব থেকে ইচ্ছা প্রাপ্ত হতো। কিন্তু বলছে না, কর্তার তো ইচ্ছা প্রাপ্ত হবে, কর্মের কোনো দিন ইচ্ছা প্রাপ্ত হতে পারে না, সেই জন্য কর্তৃপদটা কিন্তু দেওয়া হলো। আচ্ছা, এবারে দেখ কী বলছে, বলছে আলোচ্য উদাহরণে মাস বন্ধন ক্রিয়ার আধার হওয়ায় অধিকরণে সপ্তমী হয়েছে। কিন্তু দেখ এখানে বলছে যে বন্ধন ক্রিয়ার আধার কি, মানে এই যে বেঁধেছে প্রভু, তাকে কি করে বেঁধেছে, মাসকলাই দিয়ে বেঁধেছে, তাহলে এটা হচ্ছে কিন্তু তার কাছে আধার, মানে কারণ স্বরূপ, ঠিক আছে। সেহেতু কারণ স্বরূপ যদি মাসকলাইটা না দিত তাহলে কিন্তু ঘোড়াটাকে অতই সহজে বাঁধা সম্ভব হতো না, এটাই বলছে। সেই জন্য দেখ এখানে আমরা যেটা বলছি যে মাস বন্ধন ক্রিয়ার আধার হলো, এখানে সপ্তমী হয়েছে, মানে অধিকরণে সপ্তমী হয়েছে। তাহলে আমরা জানি যেটা কোনো ক্রিয়ার আধার হয় বা কারণ স্বরূপ হয় সেটা হচ্ছে কি হয়, সপ্তমী বিভক্তি হয়, কারণ এটা সূত্রই আছে, পরবর্তীকালে আমরা পড়বো আধার অধিকরণম, দেখবি প্রথমেই সূত্র রয়েছে, সপ্তমীতে যখন যাবি, অধিকরণে যখন যাবি, তখন প্রথম সূত্রই রয়েছে আধার অধিকরণম। তাহলে আধার অধিকরণম মানে কি, যেটা সব কিছুর আধার কারণস্বরূপ, সেখানে আমরা সপ্তমী বিভক্তি বা অধিকরণ কারক করি। তাহলে এইখানেও যেহেতু ঘোড়াটাকে বাঁধার আধার মানে মূল কারণটা কি, সেটা কিন্তু মাসকলাইটা না থাকলে কিন্তু বাঁধা সম্ভব হতো না, সেই জন্য এখানে কি বলছে, এই মাসেসু পদটাতে সপ্তমী হয়েছে বা অধিকরণ হয়েছে, কিন্তু অষ্টম পদটাতে কিন্তু কর্মসংজ্ঞাই প্রাপ্ত হয়েছে। এবার আমাদের প্রশ্ন হচ্ছে, দেখ প্রশ্ন এখানে করেছেন যে তমপ গ্রহণ করা হলো কেন, তমপ। আচ্ছা, দুটো প্রত্যয় একটা জিনিস বুঝিয়ে দিই, ঠিক আছে। একটা হচ্ছে তরপ, এটা হচ্ছে তরপ, আর একটা হচ্ছে তমপ। এই দুটো প্রত্যয় কিন্তু খুব ইম্পর্টেন্ট বোঝার জন্য, আমি দুটো একসাথে বোঝাচ্ছি। দেখ তরপ প্রত্যয় হচ্ছে যখন তুই দুটো কোনো জিনিসের বিষয়ে তুই মানে নির্ধারণ করবি কোনো কিছু, মানে তোর কিছু ভালো লাগছে, কিন্তু তুই দুটোর মধ্যে নির্ধারণ করবি যে তুই কোনটা নিবি। তোকে ধর মানে আমাদের কী হয় যে মা বাবা আমাদেরকে দোকানে নিয়ে গেল জামা প্যান্ট কেনার জন্য, তো আমাদেরকে বলে দিল, মা বাবা নিজে দেখে রাখলো কিন্তু, হ্যাঁ ঠিক আছে, যে দুটো শার্ট খুব ভালো লাগছে, তখন বললো দেখ বাবু কোনটা নিবি, দুটোর মধ্যে কোনটা নিবি বল। তা দুটোর মধ্যে যখন তোর চয়েস তোকে করতে হচ্ছে নিজেকে, তখন কিন্তু সেটা কী হবে, সেটা কিন্তু তরফ, ঠিক আছে। কিন্তু যখন দেখবি তোকে বলবে যে দেখ কী নিবি, দেখ কী নিবি, কথার মানে মানে এটার বলার অর্থ কী, মানে হচ্ছে তোর যেটা পছন্দ হচ্ছে তুই সেটা নিতে পারিস। তাহলে তোর যেটা পছন্দ তুই সেটা নিতে পারিস যখন এরকম বলবো, তখন কিন্তু সেখানে তমক প্রত্যয় হবে, ঠিক আছে। যখন অধিকের মধ্যে, যখন অনেক কিছু বিষয়ের মধ্যে আমি কী করতে পারি,
মানে সেখানে কাউন্ট করতে পারি যে হ্যাঁ এটা আমি নেব, সেটা হচ্ছে তমক। আর যখন দুটো জিনিসের মধ্যে লিঙ্গ মানে মানে ভেদ নির্ণয় করতে হয় বা আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, তখন আমরা কি বলবো, সেখানে কিন্তু বলবো তরক প্রত্যয়। তাহলে এখানে প্রশ্ন হলো যে তমক কেন গ্রহণ করা হলো। বলছে কেবল ঈপ্সিত বললেই যদি উদ্দেশ্য সিদ্ধ হয় তবে সূত্র বড়া কেন। যদি আমরা বলি যে ঈপ্সিত, কর্তার ইচ্ছা, কর্তার ইচ্ছা হচ্ছে এটা খাওয়ার জন্য বা এটা করার জন্য, তাহলে সেখানে কেন আবার এক্সট্রা কেন সূত্র বড় করা হচ্ছে। কারণ বলছে যেটা ঈপ্সিততম তা তো ঈপ্সিত হবেই, মানে তোর কাছে যেটা ঈপ্সিততম মানে যেটা সব থেকে বেশি ইচ্ছা, সেটা তো ইচ্ছাও একটা। তখন তার প্রসঙ্গে বলছে সব ঈপ্সিততমই ঈপ্সিত, কিন্তু সব ঈপ্সিতই ঈপ্সিততম নয়। দেখ এটার মধ্যে সে সব খারক খারক খার নয় এরকম ব্যাপারটা চলে এলো। তাহলে এখানে কি বলতে গেছে যে সব ঈপ্সিততম, ভালো করে বোঝ, মানে তোর যেটা সব থেকে বেশি ইচ্ছা করে। মানে ধর আমি যদি বলি কারোর ভাত খেতে পছন্দ, কারোর কারোর ওই পোলাও খেতে পছন্দ, এবার ধর ভাতের থেকেও কারোর পোলাও খেতে বেশি পছন্দ, আমি ধরে নিলাম। তাহলে পোলাওটা কি ঈপ্সিততম, কিন্তু ভাতটাও তার ইচ্ছা, কিন্তু তাহলে ভাতটা খেতেও তার ইচ্ছা, কিন্তু পোলাওটা খেতে তার থেকে বেশি। তাহলে ভাতটা কী হবে, ভাতটা হবে ঈপ্সিত, আর যেটা সব থেকে বেশি সেটা হচ্ছে ঈপ্সিততম। কিন্তু বলছে দেখ সব ঈপ্সিত মাত্রই ঈপ্সিত, সব ঈপ্সিততমই ঈপ্সিত। মানে যেটা তুই পোলাওটা খাচ্ছিস সেটা তোর ইচ্ছা, মানে সেটা তো খুব খেতে খেতে ইচ্ছা করছে, খাচ্ছিস, কিন্তু সেটাও তো তোর ইচ্ছা। কিন্তু বলছে সব ঈপ্সিত ঈপ্সিততম না। তাহলে যেটা সেই ভাত ছিল সেটা কিন্তু ঈপ্সিততম নয়। ঈপ্সিততম নয় মানে কি, মানে ভাত খাচ্ছিস ঠিক আছে, কিন্তু সেটা তো পোলাওয়ের দিকে মনটা ঝুঁকেই থাকছে। সেই জন্যই বলছে এটা যে সব ঈপ্সিততমই ঈপ্সিত, কিন্তু সব ঈপ্সিত ঈপ্সিততম নয়। বেশ, এবার বলছে দেখ সূত্রের বিবক্ষা হলো ঈপ্সিততমে কর্মত্ব বিধান, ঈপ্সিত মাত্রে নয়। এবার একটা জিনিস বলে দিয়েছে দেখ, এইখানটাতে আমাদের কর্মসংজ্ঞা প্রাপ্তের কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে। বলছে যেখানে ঈপ্সিততম হবে সেখানে কর্মকারক হবে, ঠিক আছে। সূত্রের বিবক্ষায় কিন্তু এটাই বলছে, কারণ দেখ প্রথমেই বলে দিয়েছে যে কর্তু ঈপ্সিততমং কর্ম, মানে এখানে কিন্তু বলে দেয় নেই যে কর্তু ঈপ্সিত কর্ম, এখানে বলছে কর্তার ঈপ্সিত যেটা তম, যেটা অধিক ইচ্ছা হবে সেটাই আমাদের কর্মসংজ্ঞা প্রাপ্ত হবে। সেই জন্য দেখ এখানে বলছে যে সূত্রের বিবক্ষা ঈপ্সিততমে কর্মত্ব বিধান হয়েছে, ঈপ্সিতে মাত্র নয়, শুধুমাত্র ভালো লাগা নয়, অধিক ভালো লাগাতে হয়েছে। তাই তমক গ্রহণ করা এখানে আবশ্যক, তাই এখানে তমক গ্রহণ করা হয়েছে। বেশ, এবার উদাহরণ দিয়ে দেখ, বলছে বালকঃ পয়সা ওদনং ভুঙ্ক্তে। তাহলে বালকটা কি করছে না, হচ্ছে দুধ মাখা ভাত খাচ্ছে। দেখ লেখা আছে প্যাকেটে যে বালকটি পয়সা ওদনং ভুঙ্ক্তে। পয়স পয়স কথার অর্থ এখানে কিন্তু দুধ, ঠিক আছে, আর ওদন মানে হচ্ছে চাল, ঠিক আছে। এবার চালটা যেমন ভাত, মানে এখানে ভাত অর্থে গ্রহণ হচ্ছে। তো এখানে কি বলছে বালকঃ পয়সা ওদনং ভুঙ্ক্তে, মানে বালকটি কী করছে, দুধ মাখা ভাত খাচ্ছে। তাহলে এখানে দেখ একটা পদ রয়েছে পয়ঃ আর ওদন, তাহলে দুটোই বালকের ঈপ্সিত, বলছে দুটোই বালকের ইচ্ছা। সে কী খাচ্ছে, দুধ মাখা ভাত খাচ্ছে, মানে দুধটাও তার যেমন পছন্দ তার তেমন সে ভাতটাও পছন্দ। কিন্তু কি বলছে ঈপ্সিততম, কিন্তু এখানে কিন্তু কি ওদন। দেখ এখানে বলছে ঈপ্সিততম, মানে যেটা সব থেকে বেশি ইচ্ছা সেটা বলছে ওদন, মানে হচ্ছে সেই চালটা। পয় ওদনের সংস্কার মাত্র, ওদন সংস্কার্য, মুখ্যত ওদন ভক্ষণেই বালকের প্রবৃত্তি, মানে চালটা খাওয়াই তার কি হচ্ছে প্রবৃত্তি, মানে ভাতটা খাওয়াই তার প্রবৃত্তি। কিন্তু পয় ওদনে কিছু গুণ সংযোজন করে মাত্র, মানে গুণ মানে কি, সেটা খেতে আরও একটু টেস্টফুল হয়ে যায় হয়তো দুধটা সেটা প্রয়োগ করলে, আর কিছুই নয়। তাহলে বলছে এখন সূত্রে যদি তমক গ্রহণ না করা হতো, মানে তমক গ্রহণ যদি না করা হতো তাহলে কি কি হতো, বলছে এক্ষেত্রে পয় ওদন দুয়েরই কর্মত্বের প্রসঙ্গ এসে হতো। তাই ভোজন ক্রিয়া সম্পাদনে কর্তার ঈপ্সিততমত্ব ওদনে হওয়ায় ওদনই কর্ম হবে।
পয় অর্থাৎ দুধের দ্বারা সংযোজন মাত্র বলা হয় বলে করণে তৃতীয়। এবার একটা জিনিস দেখ, আমরা যে কোনো জিনিসই দেখি না কেন এখানে আমরা পদটাও দেখবো, কিন্তু যে পদটা কীরকম রয়েছে। যেমন হচ্ছে এখানে যে উদাহরণটা দেওয়া হয়েছে, দেখ যে বালকাহা, তাহলে এটা এক বচন দেওয়া আছে তো, কর্তৃকারকের এক বচন, কিন্তু এটা দেখ তৃতীয়া করেছে, পয়সা। ঠিক আছে, পয়সা হচ্ছে তৃতীয়ার এক বচন, মানে এখানে এমনিতেই তৃতীয়া হলে কর্ম হলোই না, কিন্তু ওদনটা দেখ কর্মসংজ্ঞা দেখাচ্ছে ডাইরেক্ট। তাহলে যেখানে দেখবো কর্মসংজ্ঞায় দেখাচ্ছে, সেখানে আমরা কি কর্মকারক আমরা বলবো যে এখানে কর্মকারক হয়েছে এই সূত্র অনুসারে। মানে দুটো পদ রয়েছে অবশ্যই, যে এখানে পয়সাও রয়েছে ওদনও রয়েছে, কিন্তু এই পদটা তৃতীয়াতে রয়েছে, এটা দ্বিতীয়াতে রয়েছে, তাই এটা দ্বিতীয়াকে গ্রহণ করব। কিন্তু এখানে আরেকটা কন্ডিশন কি, যে দুধ মাখা ভাত খাচ্ছে, তাহলে কর্তার যে ঈপ্সিত তম সেটা কিন্তু দুধটা নয়, সেখানে কিন্তু এর ওই ভাতটা, সেখানে এখানে এখানে কী হলো, এখানে কিন্তু কর্মসংজ্ঞা প্রাপ্ত হলো। ঠিক আছে, বেশ, এটুকু বোঝা গেল নাকি? দেখ এটুকুর মধ্যে কোনো অসুবিধা আছে নাকি দুজনে বলে। আচ্ছা, এবার দেখ বলছে কি, এই সূত্রের যেটা রয়েছে, যে এতক্ষণ বলা হলো যে তমক কেন গ্রহণ করা হলো, এবার সূত্রে বলছে কর্মপদটি গ্রহণ করা হলো কেন। কেবলমাত্র কর্তৃপ্সীয় তমং এইটুকু ক্ষুদ্রতর সূত্র হলেও কর্মের বোধ না হওয়ার কারণ নেই। বলছে যে কর্তৃপ্সীয় তমং বললেও তো হতো, কর্মটাকে আবার কেন অ্যাড করলো। বলছে কেননা ব্যাকরণ সূত্রে অনেক সময়ই পূর্বের সূত্রের কখনো কখনো পরের সূত্রেরও কিছু অংশ আলোচ্য সূত্রে অনুবৃত্তি এসে যায়। মানে এখানে সহজ কথাই মনে রাখবি যে এটা কেন কর্ম ডাইরেক্ট বলে দিয়েছে, কারণ এটা তো পাণিনির স্বভাব রয়েছে, যে পাণিনি এটা বলে থাকে, দেখবি যে আমি এই সূত্রের অনুবৃত্তি করেছি, মানে আগে বলে দিয়েছি, তুমি দেখে নাও। এবার তখন অন্য সূত্রের সঙ্গে অন্য সূত্রে কী হবে, ক্র্যাশ খেয়ে যাবে। ঠিক আছে, তখন এটা আমি বলতে পারি যে এটা কর্মের সূত্র নয়, এটা অন্য কিছু সূত্র। সেই জন্য কর্মটা আলাদা করে লিখে দিয়েছে, যে কর্তৃত্বতম কর্ম যেন এটা কর্মেরই সূত্র বিধান হয়, আলাদা অন্য কোনো সূত্রের সঙ্গে ক্র্যাশ না খায়, ধাক্কা না খায় অনুবৃত্তির জন্য, সেই জন্য এটা বলা হয়েছে। আচ্ছা, আর কি বলছে, যে বর্তমান সূত্রেও কারকে এই কথাটি অনুবৃত্ত আছে। অনুরূপভাবে এই সূত্রের পূর্ববর্তী অধিসিং স্থাসাং কর্মসূত্র থেকে কর্মপদটা এই সূত্রে অনুবৃত্তি অধিকার হিসেবে এসেছে। অধিসিং স্থাসাং বলে একটা সূত্র রয়েছে, সেখান থেকেও এর অনুবৃত্তি ঘটেছে। ব্যাস, এটা থেকে আমরা খুব একটা দেখব না, ঠিক আছে। কিন্তু এইখানে একটা জিনিস আমি দেখব, আমি একটা জিনিস বলবো, সেটা কিন্তু খুব কাজের মানে কাজে আসে। মানে দেখ এইখানে একটা মানে উদাহরণ রয়েছে, যে রামঃ বনম গচ্ছতি, মানে রাম বনে যাচ্ছে, কিন্তু ধর দিয়ে দিল মানে কোনোরকমভাবে যে রাম বনে গচ্ছতি, বনমটা বনে করেই দিল, সেখানে অসুবিধা কী? বলছে গম ধাতুর জন্য তো সেখানে দোষ ঘটে গেল, বেশ দোষ ঘটতে দে, কোনো অসুবিধা নেই, বলছে দোষ নিয়েই চলবো, কিন্তু আর কি হবে না। বলছে দেখ এটা দুটো অর্থ গ্রহণ করে, যে রাম বনে যাচ্ছে যদি বলি, বনাং যাচ্ছে যদি বলি, তাহলে বলবো রাম অভুক্ত অবস্থায় নেই, মানে না খেতে পাওয়া অবস্থায় নেই, সে কিন্তু মানে সে কিন্তু খেয়ে বনে যাচ্ছে। আর বনে যদি বলে দিই তাহলে কিন্তু রাম না খেয়ে বনে যাচ্ছে। ঠিক আছে, সেখানে একটা সূত্র আছে যে অভুক্ত অর্থাস্য না বলে একটা সূত্র আছে, যে অভুক্ত অবস্থা যদি বোঝায় তখন কিন্তু বনে করে দিলে, সেখানে সপ্তমী করে দিলে সেখানে কিন্তু না খাওয়া অবস্থা বোঝাবে। যেমন আমরা পরেও মানে সূত্রে পড়ব, উপান্যাধ্যাং বাস সূত্র অনুসারে, যে কোথায় উপবাস বোঝাচ্ছে আর কোথায় বাস বোঝাচ্ছে, বনে বাস একটা বনে উপবাস। বেশ, এই যে সূত্রগুলো রয়েছে, এবার এই সূত্রগুলো কি বলতো, যে আমরা এর পরবর্তীকালে কিন্তু নিচে আমরা কিন্তু দেখব। ঠিক আছে, সেই জন্য এগুলো আগে থেকে ওইটা সুপ্রিয়, তাহলে ওইটা বনমের জায়গায় বনে থাকলে ওটা উপবাস বোঝাবে, না খেয়ে বোঝাবে, তাই তো? না খেয়ে বোঝাবে, হ্যাঁ, মানে সেখানে একটা সূত্র হয়ে গেল। হ্যাঁ, একটা অধিকরণ হইও না। হ্যাঁ বল, অধিকরণ হয়ে যাবে। তাহলে ওটা হুম, অধিকরণ হয়ে যাবে।
বেশ, মানে দেখবি যে অর্থ পার্থক্য দেয় অনেক সময়, যে বনে বসতি আর মানে বনম বসতি, তখন মানে বসতি শুধু না দিয়ে উপবসতি করে দেয়, ঠিক আছে। হ্যাঁ, ওটা সুপর্ণথং বোস হ্যাঁ হ্যাঁ কথাটা আছে। ঠিক। এবার দেখ এখানে যে ব্যাখ্যাগুলো দেওয়া আছে সেই ব্যাখ্যাগুলো নিচেই দেওয়া আছে, সেগুলো এগুলো আমরা আর খুঁটিনাটি পড়ছি না, যেটুকু আমাদের দরকার সেরকমভাবে আমরা পড়বো, ঠিক আছে। এবার দেখ এখানে বলছে তথাযুক্তম চানিপসিতম। তথাযুক্তম চানিপসিতম জিনিসটা কি, দেখ এখানে বলছে তথাযুক্তম মানে যেরকম হওয়া উচিত, বলছে চ অনিপ্সিতম। দেখ একটা হচ্ছে ঈপ্সিত, ঈপ্সিত মানে কি কর্তার যেটা সব থেকে বেশি ইচ্ছা করছে, মানে ঈপ্সিততম। কিন্তু ঈপ্সিত মানে হচ্ছে কি, ঈপ্সিততম মানে ঈপ্সিত, শুধু ঈপ্সিত মানে হচ্ছে ইচ্ছা। এবার দেখ অনিপ্সিত মানে কি, তাহলে উল্টো হয়ে যাবে অনিচ্ছা, মানে চ অনিপ্সিত, যদি এটাকে ভাঙি তাহলে হয়ে যাবে একটা চ পদ পড়ে থাকবে আর অনিপ্সিত পড়ে থাকবে। আচ্ছা, এবার আমি ধর বলতে গেলাম যে সঞ্জয় তুই ধর কোথাও ইন্টারভিউ দিতে গিয়েছিস, ঠিক আছে, পরীক্ষার ইন্টারভিউ চলছে, তাহলে তোর ইচ্ছাটা কী ছিল যে ইন্টারভিউ দেওয়াটাই, কিন্তু তুই ইন্টারভিউ দিতে গিয়ে রাস্তায় গোবরে পা দিলি, তাহলে এটা তোর মোটেই ইচ্ছা ছিল না, মানে তোর কাছে ইচ্ছার সাথে একটা অনিচ্ছা জুড়ে গেল এখানে। তাহলে সেইখানে বলছে কি হয়, কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়। এবার দেখ এখানে আমরা দেখব কি বলছে, বলছে কর্তার ঈপ্সিততম ছাড়া অনিপ্সিত তাদেরও কর্মসংজ্ঞা হয়, যেটা অনিচ্ছা সেখানেও কর্মসংজ্ঞা প্রাপ্ত হচ্ছে। এখানে অনিপ্সিত পদের দ্বারা দেশ্য বা উপেক্ষের গ্রহণ করা হচ্ছে। দেশ্য বলতে দ্বেষ্য, দেখ দ্বেষ বলতে আমরা দ্বেষ বলি না, দ্বেষ মানে যেটা হচ্ছে ঝগড়া, দেশ বলতে আমরা বলি, কিন্তু এখানে বলছে দ্বেষ্য বলতে এখানে যেটা চাইছিস না, তোর ইচ্ছা নেই, ঠিক আছে, যেটা থেকে তুই বিমুখ। তাহলে এই যে গোবরে পা দেওয়া কথাটা বললাম, সেটা তোর কাছে মানে দেশ্য, সেটা তোর কাছে একদমই ইচ্ছা নেই। তাহলে বলছে দেখ দ্বেষ্য বলতে কর্তা যা চাইছে না, উপেক্ষ বলতে কর্তা যে ব্যাপারে আগ্রহ বা বিদ্বেষ কোনোটাই নেই। উপেক্ষ, উপেক্ষা থেকে আসছে কথাটা, যদিও বলছে উপেক্ষ কথার অর্থ কি বলছে, মানে তুই একটা, আমি ধর একটা কিছু তোকে কথা বলছি, সেটা তোর শোনার কি হচ্ছে আগ্রহও নেই, আর সেই বিষয়ে তুই কিছু বলতেও চাইছিস না। আমি যদি তোকে বলছি যে ধর আমি কোনো একটা পরীক্ষার জন্য বললাম যে জানিস তো একটা পরীক্ষা হতে চলেছে, তুই রেলের একটা পরীক্ষা, গ্রুপ ডি এর পরীক্ষা হবে, দিবি পরীক্ষাটা, তুই তো শুনলি না কথাটা, আমি বলেই গেলাম তুই শুনলিই না, শুনলি তো না, তাই ওই ওই প্রসঙ্গে কিছু বললিও না তুই, মানে না শোনার ভান করে চুপচাপ থেকে গেলি, তাহলে সেটা হচ্ছে উপেক্ষ, ঠিক আছে, উপেক্ষা করা। আর দ্বেষ্য মানে হচ্ছে যেটা তুই চাইছিসই না। এবার দেখ কী বলছে, বলছে উদাহরণ দেখ কী বলছে, বলছে বিষাং ভুঙ্কতে। তাহলে বলছে বলবান শত্রু জোর করে কারোর গলায় বিষ ঢেলে দিচ্ছে এবং ভক্ষণকর্তা তা গলধারণ করছে, মানে তোকে ধর কেউ বিষ দিচ্ছে, তুই সেটা খেয়ে নিচ্ছিস, সেটা বলছে। তাহলে বিষ কি, তুই কি সেটা চাইছিস? একদমই না, বিষ বিষ গ্রহণ করতে তুই চাইছিস না, কিন্তু সেই জন্য বলছে মানে এই যে উদাহরণে যে বিষাং ভুঙ্কতে, যে বিষ খাচ্ছে বা বিষটা কী করছে, গলদকরণ করছে, বিষটা খেয়ে ফেলছে, তাহলে এটা তোর কাছে কি, এটা তোর কাছে দেশ্য। বলছে না মোটেই নয়, আমি তো বিষ খেতে চাই না, তাহলে এটা তোর কী হয়েছে, তুই চাইছিস না, সেটা অনিচ্ছা প্রকাশ হচ্ছে। বলছে তাতেও কিন্তু সেই অনিচ্ছা প্রকাশেও কিন্তু কী হচ্ছে, কর্মসংজ্ঞা প্রাপ্ত হবে, মানে যেখানে তোর কী হবে, অনিচ্ছা প্রকাশ হবে, ঠিক আছে, সেখানে কিন্তু কী হবে, সেখানে কিন্তু তোর কর্মসংজ্ঞা প্রাপ্ত হবে। যেমন ধর আর একটা উদাহরণ দিয়েছে, বলছে গ্রামং গচ্ছন তৃণং স্পৃশতি। তাহলে গ্রামং গচ্ছন মানে কি, গ্রামে যাচ্ছে কোনো ব্যক্তি, সে কী করলো, ঘাস স্পর্শ করলো, মানে ঘাসে পা দিল আর কি। তাহলে দেখ তার মূল উদ্দেশ্য কী ছিল, গ্রামে যাওয়া, ঘাস স্পর্শ করা নয় কিন্তু। তাহলে এইটা মূল উদ্দেশ্যের সঙ্গে কিন্তু এইটাও জুড়ে গেল, যে তৃণং স্পৃশতি। তাই হচ্ছে তৃণং স্পর্শটা কী বলছে এখানে, কিন্তু অনিশ্চিত অর্থে বোঝাচ্ছে।
বলছে দেখ, গমন ক্রিয়ার কর্তার ইপ্সিয়তম হলো গ্রাম। সেই জন্য বলছি ইপ্সিয়তমটা কি এখানে, গ্রাম, মানে গ্রামে যাওয়াটাই তোর মেইন উদ্দেশ্য। তুই বহরমপুর থেকে বাড়ি যাচ্ছিস বা বাড়ি থেকে বহরমপুর আসছিস, কিছু একটা করছিস সঞ্জয়, তো সেখানে বলছে কি তোর যে ইপ্সিয়তম, তোর যে ইচ্ছা, বলছে সেটাতে কিন্তু যখন বিঘ্ন ঘটছে, মানে তুই ওটাতে আসছিস ঠিক আছে, কিন্তু অন্য কিছু একটা ঘটছে। যেমন হচ্ছে তুই ধর বাসে করে বহরমপুর আসছিস সঞ্জয়, কিন্তু বাসের মধ্যে কোনো একটা লোকের সঙ্গে বিশাল তুমুল মানে ঝামেলা হলো, তাহলে ঝামেলাটা তোর কাছে ইপ্সিয়তম ছিল না, ইপ্সিত ছিল না, তোর কাছে ইচ্ছা ছিল না, কিন্তু ঝামেলাটা তাও হলো। না, আমি বাসে করে আসছি তো, তাহলে আমার বাড়িটা আসাই মেন ইচ্ছা। কিন্তু কিসে আসবো না আসবো ওটা বড় ব্যাপার নয়, কিন্তু হুম, যাতে আসি সেটা তো চাইতে না চাইতেও হয় না। হ্যাঁ, এটাও বলতে পারিস যে তুই ধর বাসে আসছিস, কিন্তু বাসের ধর তোর কাছে কিছু নেই যে বাসে করে যাব, কিন্তু তুই ধর অন্য কিছুতে এলি, ঠিক আছে, মানে হ্যাঁ, ধর ট্রেকারের ছাদে এলি, তুই বলবি যে অত ভিড়ের মধ্যে আসার ইচ্ছাই ছিল না, কিন্তু সেদিন ধর মিটিং মিছিল কিছু একটা চলছে, তোকে আসতেই হলো, তাহলে সেটাও কিন্তু তোর কাছে অনিশ্চিত, ঠিক আছে। তাহলে এটাই বলছে। আর তাহলে এইখানে উদাহরণ দেখ, এখানে যেহেতু আমাদের বাস্তবিক মানে বইয়ের উদাহরণগুলোই বেশি তুলে দেয়, আমি বাস্তবিক উদাহরণ একটু দিচ্ছি, কিন্তু এখান থেকে তোকে পড়তে হবে মেন কথা। আর কি বলছে যে তৃণ কিন্তু উপেক্ষ, মানে তৃণকে স্পর্শ করতে কোনো ইচ্ছা নেই, তৃণ বলছে গ্রামে যাওয়ার সময় তৃণস্পর্শ হলো কি হলো না সে ব্যাপারে কর্ম উদাসীন, মানে ইচ্ছা নেই বলতে কি, মানে তুই ঘাসে পা দিচ্ছিস না দিচ্ছিস না এই বিষয়ে তোর কোনো ইচ্ছা নেই, মানে তোর কোনো যাই আসে না সেটা, মানে ইচ্ছা নেই বলতে দেখ সেখানে কিন্তু গুরুত্ব নেই, ঠিক আছে, হলো কি হলো না, তাহলে সেটাই হচ্ছে মেন বিষয়। তাহলে সেখানে হবে কি, সেখানে কিন্তু তথা যুক্তম চানিষ্ঠিতম এই সূত্রানুসারে কী হয়ে যাবে, যে কর্মে দ্বিতীয়া হবে। কিন্তু কি বলছে দেখ নিচে কি বলছে, বলছে যে যদি কেউ ইচ্ছা করে বিষ পান করে, মানে তোকে আমি আগে কি বললাম যে অনিশ্চিত, যেটা ইচ্ছা নেই সেখানে হচ্ছে তথা যুক্তম চানিষ্ঠিতম, কিন্তু তোর বিষ পানে ইচ্ছা রয়েছে, মানে কেউ তো নিজে থেকে সুইসাইড করতে যায়, বিষ পান করছে সে, তাহলে কি বলছে, কেউ ইচ্ছা করে বিষ পান করে কিংবা তৃণ স্পর্শ করে, সেক্ষেত্রে কী হচ্ছে, কর্তুর ইপ্সিতম কর্ম সূত্রেই কর্মত্ব হবে, তখন কিন্তু কী হয়ে যাবে, তখন কিন্তু তথাযুক্তম চানুষ্যিতম হবে না, তখন কিন্তু কী হবে, কর্তুর ইপ্সিতম কর্ম হবে, এটা কিন্তু মাথায় রাখিস, এইটাই কিন্তু পরীক্ষার সময় দিয়ে দেয়, ঠিক আছে, তখন কিন্তু একটু বুঝতে সবারই অসুবিধা হয়ে যায়, ঠিক আছে, যে এটা আমি তথাযুক্তম চানুষ্যিতম করব না কর্তুর ইপ্সিতম কর্ম করব। কারণ আমি কেন এটা বারবার বলছি, আমি একবার একটা কোনো একটা পরীক্ষাতে আমার মনে পড়ে ভুল করেছিলাম আমি, মানে পরীক্ষার সময় কী থাকে দেখ, মাথার মধ্যে স্ট্রেস থাকে, যথেষ্ট চিন্তা থাকে, তো আমি কিন্তু এটা খেয়াল করিনি খুব একটা, তখন কিন্তু আমি এই তথাযুক্ত চানিষ্যতম করে ফেলেছিলাম, কিন্তু ওটা হতো কর্তুর ইপ্সিতম কর্ম হতো, কারণ ওটা ইচ্ছা বোঝাচ্ছে যে নিজে থেকে তুই তুই ইচ্ছা করে খাচ্ছিস, বিষ পান করছিস, সেক্ষেত্রে তো কোনো তোর অসুবিধা নেই, তাহলে সেখানে কী হবে, সেখানে কিন্তু ওই কর্তুর ইপ্সিতম কর্ম কিন্তু হয়ে যাবে, ঠিক নিজে আছে? বিষ পান করছো। হ্যাঁ, নিজে বিষ পান করার যদি ইচ্ছা প্রকাশ হয় যে তুই নিজেই পান করছিস, তখন কিন্তু কর্তৃত্ব কর্ম হবে, মানে মানে প্রথম যে সূত্রটা সেই সূত্রটা হবে, ঠিক আছে। আর যদি অনিচ্ছা বোঝায় তাহলে তথাযুক্তম চানিষ্ঠিতম, ঠিক আছে। দেখ এটুকু বোঝা গেল কিনা। মানে বিষ পান করা যাবে হ্যাঁ বল, নিজের থেকে ইচ্ছা কাটছে কথাটা বল। নিজের থেকে ইচ্ছা করে পান করাটা কেমন হয়? দেখ নিজে থেকে বিষ পান করা যদি অর্থ বোঝায় তাহলে কিন্তু সেখানে কর্তার উদ্রেক হবে, এখানে কর্তা আছে কি, বিষং ভুঙ্কতে, কর্তা নেই, কিন্তু যদি বলি রাম আহ বিষং ভুঙ্কতে, তার মানে কি রাম বিষ পান করছে, মানে সে পান করতে ইচ্ছা করছে, তাহলে কিন্তু কর্তার উদ্রেক হলে সহজ কথায় দেখবি যে এখানে কর্তা থাকবে, সেখানে কি হবে, যেমন এখানে দেখ গ্রামং গাচ্ছং তৃণং পৃষতি, মানে এখানে কিন্তু কর্তা নেই, মানে এটা শুধু কর্মের উপর কাজ করছে, হ্যাঁ, তাহলে যেখানে কর্তাটা উল্লেখ করে দেবে সেখানে হচ্ছে কি বলবো, কর্তৃত্ব কর্ম, ঠিক আছে, মানে করে রাম শ্যাম জুড়ে দেয় কিছু, তখন কিন্তু কর্তৃত্ব কর্ম হয়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে, বুঝতে পেরেছি। বেশ,
ঠিক আছে, চল আরেকটা আজকে সূত্র পড়াবো, এটাও খুব ইম্পর্টেন্ট, এবং এখানে কিন্তু ধাতুগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। তো ধাতুগুলোর উপরেই কিন্তু এই সূত্রটা বেশ রয়েছে। সেটা কি বলছে? অকথিতঞ্চ। তাহলে অকথিতঞ্চ মানে হচ্ছে, দেখ এখানে কিছু আমরা কি পাবো, ধাতু পাবো। কি ধাতু? এখানে দেখ কারিকা রয়েছে, দু হচ পচ দণ্ড রুদি প্রচ্ছিচি ব্রু শাসু জি মন্থ মূষাম कार्ययूक स्याद कथितं तथा স্যান্নিহ্রি কৃষবহাম। তাহলে এখানে কি কি ধাতু দেখ নিচে লেখা আছে, যে 16টা আমরা ধাতু পাচ্ছি। কি? একটা হচ্ছে দুহ ধাতু, জাজ ধাতু, পচ ধাতু, দণ্ড, রুদ, প্রচ্ছ, চি, ব্রু, শ্বাস, জি, মন্থ, মূষ, নি, হ্রি, কৃষ, বহ। এবার একটা জিনিস সবসময় মাথায় রাখবি, যে যখনই কোনো কারক দেবে এই ধাতুগুলো রয়েছে কিনা সেটাও কিন্তু একবার দেখে নিবি, তাহলে কিন্তু সেখানে সূত্র আলাদা হয়ে যাবে, ঠিক আছে। মনে হয়তো কর্মকারক করে দিলি, ঠিক আছে, কিন্তু সেখানে কিন্তু সূত্র আলাদা হয়ে যাবে। আচ্ছা, এবার দেখ এখানে কি বলতে চাইছে, বলছে অপাদান। দেখ অকথিত মানে কি? মানে না বলা, না বলা কথা, এরকম আর কি। অকথিত মানে কথিত মানে হচ্ছে যেটা বলছে, আর না বলা মানে হচ্ছে যেটা অকথিত। যেমন অনেকজন কিছু না বলেও কিছু বলতে চায়, সেটা অকথিত, কিন্তু সে তাও কিছু বলতে চাইছে। এই সূত্রটা অনেকটা সেরকম। বলছে অপাদান প্রবৃত্তি কারক বিশেষের দ্বারা অবিবেক্ষিত কারক ও কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়। দেখ বলছে অপাদান কারক হওয়ার কথা, কিন্তু সেখানে কি বলছে, সেখানে কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়ে যাবে। বলছে কখন হয়ে যাবে? বলছে দেখ সহজ কথায় হচ্ছে অপাদান কারক কর্মকারক হয়ে যায় যখন 16টা ধাতু থাকে। ব্যাস, এটার থেকে সহজ আর কিছু নেই, যে এই 16টা যখন ধাতু আমরা পেয়ে যাব তখন অধিক মানে অপাদান কারকও কর্মকারক হয়ে যাবে। বলছে অন্য কারকে প্রাপ্তি থাকলে তা উপেক্ষিত, তা ক্ষেত্রে সেক্ষেত্রে কর্মকারক হবে। যেমন দেখ উদাহরণ কি বলছে, বলছে গোপহ গাং দুগ্ধং দগ্ধি। আচ্ছা, এবার একটা জিনিস দেখ সঞ্জয়, বলছে গোপ মানে কি? গোওয়ালা। গাং মানে কি? গরু। দুগ্ধং দগ্ধি মানে দুধ দহন করছে, তাই না? দহন করছে। তাহলে একটা জিনিস দেখ, এটার বাংলা মানেটা কি দাঁড়াবে, যে গোওয়ালা গরুর কাছ থেকে দুধ দহন করছে, তাই তো? তাহলে গরুর কাছ থেকে, তাহলে গরুর কাছ থেকে কী হবে সঞ্জয়? এখানে থেকে মানে এইখান থেকে ওখান থেকে এরকম বোঝালে কী হয়? অপাদান হয়, মানে অধিক কী বলে, অপাদান হয় তো, মানে পঞ্চমী হয় তো। হ্যাঁ, কিন্তু বলছে এখানে দগ্ধি আছে। দগ্ধি আছে মানে কি? দুহ ধাতু আছে। তাহলে যেহেতু দুহ ধাতু আছে সেহেতু গায়ে ক্রিয়াটা গাং করে দিলাম, সেখানে কিন্তু আমরা করতে পারবো না। বলছে যেহেতু ধাতু আছে, এটাই হচ্ছে নিয়ম। বলছে এটাই হচ্ছে অকথিত, যেখানে হচ্ছে মানে অপাদান হওয়ার কথা থাকবে কিন্তু ওই ধাতুগুলো গ্রহণ হয়ে যাবে, সেখানে কিন্তু আমরা দ্বিতীয়া করতে বাধ্য। ব্যাস, সেই জন্য এখানে এটাই হলো। তাহলে এইটা যদি এটা যদি দহ ধাতু না থাকতো তাহলে অপাদান করতাম কিরকম ভাবে? গাংটাকে চেঞ্জ হতো। গাংটা তাহলে পঞ্চমী করে দিত, ঠিক আছে। মানে আমি যদি ধর এখানে একটা উদাহরণ অন্য কিছু দিচ্ছি, যে ধর এখানে যেমন আরও উদাহরণ রয়েছে, দেখ পচ ধাতু দিয়ে দেখি, তাহলে তোর কাছে আরও সহজ হবে জিনিসটা। দেখ বলছে পাচক তণ্ডুলান ওদনন পচতে। তাহলে পাচক কী করছে? পাচক মানে হচ্ছে যে রান্না করছে, সে কী করছে? চাল দিয়ে কি করছে? তণ্ডুল মানে চাল, ঠিক আছে, চাল দিয়ে ভাত রান্না করছে। ওদন মানে হচ্ছে ভাত। তাহলে হচ্ছে চাল দিয়ে করছে মানে যেহেতু পচতি মানে পচ ধাতু আছে, কিন্তু যদি ধর পচ ধাতু না থাকতো তাহলে তণ্ডুলানটা কি করতাম? তণ্ডুলাত করতাম, তাই না? মানে তয় হলন্দ করতাম, তণ্ডুলাত। বা এটাও করতো, মানে যেহেতু এখানে তণ্ডুলান করেছে মানে বহু বচন করে দিয়েছে, ঠিক আছে। তাহলে তণ্ডু, তাহলে দেখ পঞ্চমী কী হচ্ছে? তণ্ডুলাত, তণ্ডুলাভ্যাম, তণ্ডুলেভ্য। তাহলে পাচকা তণ্ডুলেভ্য হয়ে যেত, তাই না? তাহলে পঞ্চমীর বহুবচন করে দিলাম। এখানে দ্বিতীয়ার বহুবচন আছে কিন্তু তণ্ডুলানটা, ঠিক আছে।
মানে যেমন নারাহা নারৌ নারা, দেখবি দেখা আছে নরম নরৌ নারান, তাই না? নারান দিয়ে এটা তণ্ডুলান, সেই জন্য। বুঝতে পারছিস? সেরকমই হ্যাঁ হচ্ছে এখানেও তাই, মানে দুহ ধাতু রয়েছে বলে এখানে কিন্তু কর্ম হয়ে যাচ্ছে। তাহলে গোপহ গাং দুগ্ধং দগ্ধি, তাহলে অপাদানের বিবক্ষায় কী হয়েছে, কর্মত্ব সংজ্ঞা প্রাপ্ত হচ্ছে। এখানেও তাই, যাচ ধাতুর যোগে কী হচ্ছে, শ্রীহরিহি বলিম বসুধাম যাচতে, তাহলে এখানেও যাচ ধাতু রয়েছে। আর কি হচ্ছে, পচ ধাতু, দেখ তারপর পর পর বলে দেখে যাবি, ঠিক আছে? দণ্ড, রাজা গর্গাং শতং দণ্ডয়তি, মানে দণ্ড প্রদান করছে, কিন্তু এখানে কি হচ্ছে, দণ্ডয়তি আছে, দণ্ড ধাতু রয়েছে, সেখানে কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়েছে। রুদ ধাতু দেখ, প্রচ চি ব্রু শ্বাস জি মন্থ মুস নি রি ক্রিস বহ, এগুলো আমার কিছু বলার নেই, এগুলো নিজেদেরকে তোদেরকে দেখতে হবে। বেশ, এই এই 16টা ধাতু একটু দেখে নিবি বাড়িতে, ঠিক আছে? এই 16টা ধাতু দেখার পর দেখবি আর একটা বিষয় বলা হচ্ছে, এটা একটু এখানে বলছে অর্থ নিবন্ধনেয়ং সংজ্ঞা, বলছে উল্লিখিত, দেখুন উপরে যে 16টা ধাতু রয়েছে, সেই ধাতুর সমার্থক অন্য ধাতুর যোগেও কি বলছে, অকথিত কর্মত্ব হবে, এ কথা বলা হল। বলছে আচ্ছা এই ধাতুগুলো তো রয়েছে, কিন্তু এছাড়াও কিছু ধাতু বলছে বলা হচ্ছে, সেটা কি বলা হচ্ছে, বলছে এই কথা বলা হলো, উদাহরণ বলিং ভিক্ষতে বসুধাম, দুহ্যাচ ইত্যাদি তালিকায় যাচ ধাতু আছে, ভিক্ষ ধাতু নেই। তাহলে দেখ এখানে বলছে ভিক্ষ ধাতু কিন্তু নেই। এবার দেখবি একটা জিনিস সবসময় মাথায় রাখবি, যে আমাদের কিন্তু ব্যতিক্রমগুলো কিন্তু বেশি মনে রাখার দরকার পড়ে, কারণ ব্যতিক্রমগুলোই দিয়ে দেয়, তখন মনে হয় যে এটা তো কর্মসংজ্ঞাপ্রাপ্ত হওয়ার কথা নয়, 16টা ধাতু রয়েছে, তাহলে এটা হবে না। তাহলে এখানে কিন্তু সেই প্রসঙ্গে বলেছে যে দু হ্যাচ ইত্যাদি মোস নি হ্রি ক্রিস বহ, এই ধাতুগুলো রয়েছে, কিন্তু আমরা ভিক্ষ ধাতু নেই, কিন্তু এখানে বলছে ভিক্ষ, বলে তার সত্ত্বেও কী হয়েছে, ভিক্ষ ধাতু এবং যাচ ধাতুর অর্থ একই হওয়ায়, মানে দুটোর অর্থ কিন্তু একই, ঠিক আছে? সেই জন্য কী হয়েছে, স্বীকৃত হলো এখানে। এবার এক মানে কি, দেখ এখন যাচ ধাতুর অর্থ কি, যাচ ধাতুর অর্থ তোর কাছে যাচনা করছে, তোর কাছে চাইছে, যাচনা করছে, ঠিক আছে? যে ভিক্ষাং দেহি, সেখানে যাচনা অর্থও বোঝায়। আবার যদি বলি ভিক্ষাতে, মানে ভিক্ষা করা, সে একই অর্থই বোঝাচ্ছে। বলছে যেহেতু যাচ ধাতু আর ভিক্ষ ধাতু একে অপরের পরিপূরক বা সমার্থক শব্দ, ঠিক আছে? তো সেই জন্য এখানে কি বলবো, যে ভিক্ষ ধাতু যোগেও কী হবে, কর্মসংজ্ঞা প্রাপ্ত হবে। তাই দেখ এটুকু মনে থাকবে তো, এটুকু মনে থাকলেই হবে, আর কিছু নেই। মানে আর যেগুলো আছে সেগুলো দেখবি এগুলোরই ব্যতিক্রম দেওয়া আছে বা কিছু এগুলো দেওয়া হয়েছে, কিন্তু যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলো আমি বললাম। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট মানে যে কোনো পরীক্ষায় দে, সেগুলোর জন্য এইটুকু পড়লেই হবে, যে 16টা ধাতু আমরা পড়বো, যেখানে অপাদান হওয়ার কথা ছিল সেখানে কি হয়ে যাবে, কর্মসংজ্ঞা প্রাপ্ত হবে। কিন্তু একটা ব্যতিক্রম রয়েছে, সেই ব্যতিক্রম কি, যদি আমার ভিক্ষ ধাতু থাকে তাহলে সেটা যাচ ধাতুরই যেহেতু সমার্থক, সেহেতু সেখানেও কী হয়ে এইটা যাবে। আমি বুঝলাম না, এটা আমার কেটে গিয়েছিল, এটা যাচ আর ভিক্ষুকের মধ্যে কি পার্থক্য হলো? আচ্ছা দেখ, যাচ মানে যাচতে, তো মানে যাচতে মানে যাচনা করে, ঠিক আছে? হ্যাঁ আর ভিক্ষ ধাতু মানে কি, মানে ভিক্ষা চাইছে তোর কাছে, তাহলে দুটো তো একই হলো, মানে যাচনা করছি তাহলে ভিক্ষা চাইছিস, একটা স্মার্ট কথা, আর একটা ধর একটু মানে মানে শুনতে একটু অন্যরকম লাগছে, মানে তুই কারোর কাছে কোনো কিছু চাইছিস আর তুই তাহলে ভিক্ষা ওই চাইছিস। ভিক্ষু ধাতু, হ্যাঁ যাচ ধাতু বিকল্প ভিক্ষু নাকি তাহলে? হ্যাঁ হ্যাঁ, ওটা বিকল্প সমার্থক, এটা বিকল্প নয়, সমার্থক। মানে যেমন আমি যদি রবি কথা বলি, রবি, এবার রবির জায়গায় আমরা কি বলতে পারি, অরুণও বলতে পারি, মানে সূর্যকে রবিও বলা হয় আবার অরুণও বলা হয়। মানে 16টা ধাতুর মধ্যে এই একটা আছে না আর আছে? না না না, আর কিছু না। তাহলে ঠিক আছে, তাহলে এই ধাতুটা পেলে বলবি চেষ্টা যে করবো। এটাও, হ্যাঁ এটাও কিন্তু কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়ে যাবে। ওটা মনে রাখতে হবে তাহলে। ঠিক আছে, তাহলে এটা এই যেগুলো যেগুলো মেন পয়েন্টগুলো পড়ালাম সেগুলো কিন্তু এবার দেখে নিবি, ঠিক আছে? হুম। বেশ, আজকে মোটামুটি এটুকু থাকছে আমাদের। আমি তোর কি বলতো এই দাঁড়া 1 মিনিট, দাঁড়া রেকর্ডটা একবার বন্ধ করি।